জুলাই ফাউন্ডেশনের টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। ভুয়া নিবন্ধনের প্রমাণ, নথি জালিয়াতিতে সক্রিয় প্রতারক চক্র। ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়, ইভেন এমনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির পর বরিশালের এনপিপি নেতা হান্নানের ফের দলবদল। আগামী নির্বাচনে প্রার্থী হতে চান জাতীয় নাগরিক পার্টি থেকে। পাহাড়ে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন, বলছে স্থানীয়রা। অপহরণ, চাঁদাবাজি নিয়ে আতঙ্ক, ব্যাহত হচ্ছে উন্নয়ন। দেশটাকে ধ্বংস করতেছে তারা। আমরা খুব আতঙ্কিত, আমরা পরিশোধ করতে পারছি না, মিটিং করতে পারছি না। সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র সুসজ্জিতভাবে তারা যাচ্ছে। দক্ষিণ ঢাকার 4টি খাল উদ্ধার ও সংস্কারের ব্যয় কমল 300 কোটি টাকা। পানি আইনের বদলে সিএস অনুযায়ী উচ্ছেদের সিদ্ধান্ত। পানি আইন অনুযায়ী যে হয় সেখান থেকে আসলে মূলত ফিরে আসা হয়েছে। খালগুলো সিএস অনুযায়ী খালের যে রেকর্ড সেটা ঠিক আছে। কক্সবাজার সৈকত জুড়ে আবর্জনার ছড়াছড়ি, হোটেল ভাড়া আর খাবারের খরচ নিয়ন্ত্রণে নেই পদক্ষেপ। নৈরাজ্য বন্ধে সব পক্ষকে সচেতন হওয়ার তাগিদ। বঙ্গোপসাগরে মাছ ধরার 5টি ট্রলারে জলদস্যুর হানা, আহত অর্ধশত। জেলে ফিরেছে পাথরঘাটায়। ভারতের সাথে মিলিয়ে সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় সন্তোষ। মায়ানমার আর ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়া 71 অভিযানটা দিয়েছে, আমরা এতে খুবই খুশি। সরকারের দাবি পূরণ করবো যে মাছ আমরা এই 65 দিন অবরোধ ধরতে আর যাব না। নিউ ইয়র্কের হ্যাডসন নদীতে আছড়ে পড়ল পর্যটকবাহী হেলিকপ্টার। মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে প্রাণ গেল পাইলট সহ 6 আরোহীর। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাপ্ত টাকার একটা অংশ হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। এমনকি বরাদ্দ টাকা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকেই। আগেও ভুয়া নিবন্ধন করে কেউ কেউ হাতিয়ে নিয়েছেন এই অর্থ। তবে এবার অর্থের বিনিময়ে কাগজপত্র করিয়ে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা থেকে টাকা জোগাড় করে দিচ্ছে একটি পক্ষ। এমনই এক অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সহকর্মী লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে প্রাণ গেছে হাজারো ছাত্র জনতার। অঙ্গহানি আর শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে এখনো কাতরাচ্ছেন অনেকেই। নতুন বাংলাদেশ তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি, সেসব শহীদ ও আহতদের সহায়তা দিচ্ছে সরকার। তবে এখনো থামেনি অবৈধ আর্থিক লেনদেনের পুরনো ভূত। জুলাই ফাউন্ডেশনের অর্থ বিতরণে কারো কারো কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। হাফিজা আক্তার হ্যাপি গেল 21 জুলাই সাইনবোর্ড এলাকায় শহীদ হয় তার স্বামী আহসান কবির শরীফ। রাষ্ট্রীয় তালিকায় ওনার নাম থাকলেও বরাদ্দ টাকা পেতে হ্যাপিকে গুনতে হয়েছে অন্তত 50,000 টাকা। আফরিন আপু আমাকে নিয়ে এইখানে আসার পর আর কি টাকাটা আমি ক্যাশেই তাকে দিই। নারায়ণগঞ্জের অঙ্কন দাস, বেলাল হোসেন, বুলবুল শিকদার সহ আরো কয়েকটি পরিবারও এমন ভুক্তভোগী। আফরিন আপা বলতেছে যে এইভাবে ভোগ টিকতে পেয়ে অনেক মানুষেরকে এইভাবে সত্যি তো দিতে চায় না, তো আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাইলে এটা আমি কইরা দিতে পারবো। ফোন দেওয়ানোর পরে আফরিন আপু ফোন দিচ্ছে যে ভাই টাকাটা দিলেন না, ঠিক আছে আরেকটা 50,000 টাকার অ্যামাউন্ট আসবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্টটাতে আপনার নামটা তো ইনশাল্লাহ ঢুকাইতে পারি। আমরা টাকাটা দিতে চাই না, 2 দিন পর দিছি। পরে ডিসি অফিসের সামনে দাঁড়াইছে, ফোন দিছে আঙ্গরে, পরে গেছি, পরে 10,000 টাকা দিছি। হ্যাঁ কয় বলে অনেক অপমান হয়েছে। প্রশ্ন হচ্ছে কে এই দিলশাদ আফরিন। খোঁজ নিয়ে জানা যায় এনসিপির নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন তিনি। অভিযোগ ওঠার পর বহিষ্কার করা হয় তাকে। ওই ফাইলের কাজ, হ্যাঁ 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 সত্যই তো। ওইটা তো মানে 5-এর নিচে তো হবে না, মানে 1-1টা 5।
জি জি। এসব অভিযোগ শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে নমনীয় হয়ে সমঝোতার চেষ্টা করেন আফরিন। আমি ভাই আপনার সাথে আগে কথা বলবো, এই সমস্ত বিষয় আশাগুলো নিয়ে আগে আপনি আমার সাথে কথা বলেন। আমি বুঝতে পারছি ভাই, আপনি তো ফাউন্ডেশনের একজন। কিভাবে শহীদ ও আহতদের সরকারি তালিকা আসলো তার কাছে? জিএম শাখা থেকে ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। রাখেন, একটা নাম্বার তোমাকে কথা বলা দিব, হ্যাঁ তুমি কথা বলবা, যে বলবা কাজটা পাতের নিচে করতে পারবো না। তো এতদিন আমরা নিজেদের টাকা দিয়ে করছি, তো এখন তার এটা সম্ভব হইতেছে না। তো এটা যদি এখন আপনাদের থেকে কিছু দেন তাহলে এটা ভালো হয়। এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ন্যূনতম আফসোসও ছিল না তার। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। এবং আমি শুধুমাত্র চাইছি যে আহতরা, যদিও কারণ অনেক আহত আছে যারা সুস্থ, আমি বলছি যে ভাই আপনারা প্রয়োজনে যারা সুস্থ আছেন তারা একজন অসুস্থ আহতর পিছনে দাঁড়ান। জুলাই ফাউন্ডেশন বলছে বেশ কয়েকটি পরিবারের আবেদনের সাথে আফরিনের নাম আসায় বিষয়টি অনুসন্ধান করেন তারা। খোঁজার চেষ্টা করে জানতে পারে যে উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়। ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। উনি সমাজসেবা থেকে যে গভর্নমেন্টে যে টাকাটা দেওয়া হচ্ছিল, ওখানে 20,000 টাকা পাইলে উনি সবাইকে বলতো যে 20,000 টাকা থেকে 10,000 টাকা দেন, যদি এই 10,000 টাকা এই মুহূর্তে না দেন পরবর্তী যে অনুদানটা আসবে ওটা আপনি পাবেন না। অভিযুক্ত আফরিনকে পুলিশে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, এরপর যোগ দেন বিএনপিতে। দ্বাদশ সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির হয়ে অংশ নেন। বরিশালের সেই আব্দুল হান্নান এখন নিজেকে পরিচয় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা হিসেবে, যদিও এনসিপির হাইকমান্ড বলছে তাদের কোনো উপদেষ্টা নেই। বিব্রত স্থানীয় এনপিপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। সড়কে সড়কে ব্যানার আর পোস্টার নিজের ছবির সাথে যুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 2 নেতার ছবি। এনসিপির উপদেষ্টা হিসেবেও নিজেকে উল্লেখ করেছেন আব্দুল হান্নান শিকদার। রাজধানীর ব্যবসায়ী আব্দুল হান্নান শিকদারের বাড়ি বরিশাল সদরের দিনার গ্রামে। স্থানীয়রা জানান একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, পরে যোগ দেন বিএনপিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ বরিশাল 5 আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হয়ে পরাজিত হন। রমজানের ঈদের 2 দিন আগে নিজেকে এনসিপির উপদেষ্টা উল্লেখ করে টানান পোস্টার। আমি এই পর্যন্ত ওনাকে 2 বার দেখছি। একবার ওই যে আগে গত জাতীয় নির্বাচনের সময় নাকি কয়েকটা গাড়ি নিয়ে শোডাউন করছে। সে এমপি ইলেকশন করছিল এর আগের বার, এবারও ইনশাল্লাহ এমপি ইলেকশন করবে। তো দোয়া টোয়া চাইয়ে ব্যানার সে লাগাই দিয়ে গেছে। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ঈদের দ্বিতীয় দিন প্রীতি ফুটবলের আয়োজন করেন হান্নান শিকদার। সেখানেও ব্যবহার করা হয় এনসিপির ব্যানার। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের দাবি, এখনও উপদেষ্টা পরিষদ গঠন হয়নি দলে। আমরা আসলে ওখানে বুঝতে পারি নাই যে এখানে অন্য কোনো কেউ বা অন্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কেউ এসে এটা আয়োজন করছে বা কিছু না। আমাদের উপদেষ্টা কমিটি হয়নি। আচ্ছা, উনি এখন কিভাবে দাবি করছেন আমি জানি না। আমাদের যারা আছেন তাদের সাথে আলাপ করে পরবর্তীতে জানাতে পারবো যে এটা আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। হান্নান শিকদারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় এনপিপি নেতারা। মনোনয়ন নেয়ার পরে যখন সাবমিট করে তখনও করার সময় আমরা ছিলাম না এবং সাবমিট করার সময় আমরা ছিলাম না। তার মানে আমরা বুঝে গেছি যে সে আসলেই একটা পরবর্তীতে ফায়দা লোটার জন্য সে আসছে। ব্যানার ফেস্টুনে এনসিপির উপদেষ্টা পদ ব্যবহার নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি হান্নান শিকদার। তবে আগামী নির্বাচনে এনসিপি থেকে প্রার্থী হতে চান তিনি। যোগ দিছি, কিন্তু এখনো তো আপনার কমিটি টমিটি দেয় নাই। তো ভারবেলি বলছিল যে আপনাকে উপদেষ্টা হিসেবে রাখবো, আপনারা বয়স্ক মানুষ, আমাদেরকে বুদ্ধি দেবেন বা সামনে আগাই নিয়ে যাবেন দলকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসন থেকে আম প্রতীকে মাত্র 250টি ভোট পেয়েছিলেন হান্নান শিকদার। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
পাহাড়ে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন, যাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে প্রায় উত্তপ্ত থাকে 3 পার্বত্য জেলা। অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, অস্ত্রের ঝনঝনানি সহ এসব বাহিনীর নানা অপকর্মের কারণে আতঙ্কে স্থানীয়রা। সংঘাতে অশান্ত পাহাড়, ব্যাহত হচ্ছে উন্নয়ন। 3 পার্বত্য জেলা ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে আধিপত্যের জেরে বিবদমান বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ব্যাপক চাঁদাবাজি এই অঞ্চলের নিয়মিত চিত্র। 3 পার্বত্য জেলায় এমন অন্তত অর্ধ ডজন আঞ্চলিক সশস্ত্র সংগঠন সক্রিয়। এর মধ্যে ইউপিডিএফ ও জেএসএস সবচেয়ে বেশি আগ্রাসী হিসেবে পরিচিত। বান্দরবানে আছে কুকিচিন। এসব সংগঠনের আছে নিজস্ব বাহিনী, আছে নির্দিষ্ট ইউনিফর্ম, ব্যবহার করে মর্টার শেল, রকেট লঞ্চার, এলএমজি, এসএমজি, AK-47, স্নাইপার রাইফেলের মতো ভারী ভারী সব অস্ত্র। খুব শক্তিশালী একটা দল পার্বত্য চট্টগ্রামে। হরহামেশাই মানুষ মরে যায় এবং কেউ অপহরণ করে অস্ত্র মুখে তুলে নিয়ে যায়। জাতির জন্য কথা বলে, কিন্তু তারা তো জাতটাকে, দেশটাকে ধ্বংস করতেছে। তারাই সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র সুসজ্জিতভাবে তারা যাচ্ছে। তারা ওপেন চলাফেরা করতেছে, তাদের পোশাক পরিধান করে চলাফেরা করতেছে অস্ত্র নিয়ে। কিন্তু আমরা খুব আতঙ্কিত, কোনো পরিশোধ করতে পারছি না, মিটিং করতে পারছি না, কোনো এলাকার বাসাবাস করতে পারছি না। এক পরিসংখ্যান মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে 3 পার্বত্য জেলায় জেএসএস ও ইউপিডিএফ এর হাতে প্রাণ গেছে অন্তত 526 জন পাহাড়ি বাঙালির। অপহরণের শিকার হয়েছেন 1253 জন, যার বেশিরভাগ ঘটনারই কোনো বিচার হয়নি। আমরা এলাকাবাসী জিম্মি এবং আতঙ্কিত। মানুষ কিন্তু সব শান্তি চায়, কিন্তু কোনো অশান্তি চায় না। তবে আমাদের গ্রাম কিন্তু অনিরাপত্তার মধ্যে আছে। গোলাগুলি ওই জায়গার মধ্যে গোলাগুলি, তো আমাদের এলাকার মধ্যে এরকম গোলাগুলি। তারা নিজেরাই গোলাগুলি বর্ষণের কারণে আমরা বাইরে হতে পারছি না। সশস্ত্র এসব সংগঠনের দৌরাত্ম্য ও অস্ত্রের ঝনঝনানির কারণে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাহাড়ের উন্নয়ন কার্যক্রম। কিছু কিছু যখন বিচ্যুতি ঘটে সেটি অবশ্যই আমাদেরকে ইম্প্যাক্ট করে, যেটি আসলে আবার পূর্বাবস্থায় ফিরে আসে আমাদের এখানে, যেহেতু বিভিন্ন বাহিনী রয়েছেন তাদের তৎপরতার কারণে। শুধু যে খাগড়াছড়ি নট দ্যাট, এটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান মিলে এগুলো ঘটে থাকে। অনেক সময় আমরা ডেড বডি পাই না। এমন পরিস্থিতির নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশ থেকে সহজে অস্ত্র প্রাপ্তিকে দুষছেন বিশেষজ্ঞরা। ওদেরও কিছু এরকম সন্ত্রাসী গ্রুপ আছে, ওদের সন্ত্রাসী গ্রুপদের সাথে আতাত করে এগুলো নিয়ে আসে। আপনারা জেনেছেন ইন্ডিয়ান আর্মিরাও কিন্তু 2-1টা এরকম চালান ধরেছে। রাজনৈতিক, সামরিক, নিরাপত্তাগত দিক থেকে বিবেচনা করে এটা ঠিক করতে হবে, তা না হলে এটা একটা ক্রাইম জোনে পরিণত হবে। যেখানে যেখানে সেনাবাহিনী উড্র করেছে সেখানে পুনঃস্থাপন করার মাধ্যমে আবার পুনরায় সে কাজগুলো করার মাধ্যমে সন্ত্রাসী যে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, তাদেরকে গ্রেপ্তার করা, এটার মাধ্যমে ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। ঢাকা দক্ষিণের 4টি খাল উদ্ধার ও সংস্কারের ব্যয় কমছে 300 কোটি টাকা। ফুড কোর্ট, টয়লেটের সংখ্যা কিছু কমানোয় এই খরচ কমছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। আগে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের পরিকল্পনা নেওয়া হলেও প্রকল্প পুনর্মূল্যায়নে সিএস অনুযায়ী করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। তবে খাল উদ্ধারে কোনো ধরনের আপোষ করা হলে তা দখলকেই বৈধতা দেবে বলে সতর্ক করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। মানিকনগর এলাকায় 50 বছরেরও বেশি সময় বসবাস করছেন রহমতুল্লাহ। চোখের সামনে মান্ডা খাল দখল হতে হতে সংকুচিত হতে দেখেছেন তিনি। মান্ডা পোলের গোড়া থেকে নৌকা দিয়ে আপনার যেটা অতি দিবঙ্গত সড়ক, যেটা বিশ্ব রোড, মধুমিতা হল রোহানে চলে যায়। এই খাল আগে ছিল এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম। পরে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করা হয়েছে। এক সময়ের আশীর্বাদ খালটি এখন এলাকাবাসীর জন্য অভিশাপ। এখানে পরিষ্কার হইতেছে না, গত 6 মাস ধরে এভাবে পড়ে রয়েছে। এখানে এই ময়লার গন্ধে থাকা যায় না, আর মশায় অসুস্থ, ওষুধপত্র কিছুই দেওয়া হয় না। রেকর্ড করি কিছু টাকা পয়সাও দিছে, দেওয়ার পর ওনারা সরে গেছে, আবার কিন্তু ওনারা দেখা যায় এরপরে আবার ওনার জায়গা আগে জায়গা এসে পড়ছে।
মান্ডা, শ্যামপুর, জিরানি ও কালুনগর খাল পুনরুদ্ধার ও স্থাপনা নির্মাণে 2020 সালে 898 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। জলাবদ্ধতা নিরসন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলেও অসংখ্য সেতু, ফুডকোর্ট, টয়লেট, বৈদ্যুতিক খুঁটি স্থাপনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর অনেক কিছুই অপ্রয়োজনীয় বিবেচনায় প্রকল্পটি আবার পুনর্মূল্যায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা তো 900 কোটি টাকা ছিল, আমার মনে হয় এটা অ্যারাউন্ড হয়তো 6± এরকম হতে পারে আর কি, প্রায় 30% আমি আশা করতেছি যে কমে যাবে। অ্যামিউজমেন্টের যে বিষয়গুলো সেগুলো আমরা চেষ্টা করব ঠিক রাখার, এবং অনেক জায়গায় আমাদের স্পেস আছে সেখানে আমরা তৈরি করতে পারবো আশা করতেছি। তো সব কম্পোনেন্ট কিছু কিছু বাদ যাবে, সব ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা বাদ দেব না। আগের প্রকল্পে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের সিদ্ধান্ত ছিল, তাতে পাড় থেকে 30 ফুট পর্যন্ত দখল উচ্ছেদ হতো। পুনর্মূল্যায়নে সেটি বদলে সিএস রেকর্ড অনুযায়ী উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এখন একটা 5তলা বিল্ডিং বা 10তলা বিল্ডিং মালিক, তাকে আমি কোথায় রিহেবিলিট করব? এই কারণেই মূলত পানি আইন অনুযায়ী যে হয় সেখান থেকে আসলে মূলত ফিরে আসা হয়েছে। খালগুলো কি ন্যারো হয়ে যাচ্ছে না, খালগুলো সিএস অনুযায়ী খালের যে রেকর্ড সেটা ঠিক আছে। বাস্তবতাটাকে মেনে নিয়েও যদি আমরা সিএসে যাই, পুরোপুরি সিএস মানতে হবে, এবং এখানে যারা অবৈধভাবে বিল্ডিং করেছেন তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। সেই দখলদারের সাথে যদি রাষ্ট্রের কোনো সেই অর্থে সেটাকে মেনে নেওয়ার চরিত্র তৈরি হয়, তাহলে ভবিষ্যতেও ঢাকার যে কোনো খাল মানুষ দখল করবে এবং পরে ধরে নিবে যে এটা আর উদ্ধার করা হবে না। যত্রতত্র অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাদ দিয়ে খাল পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। কেন খালের মধ্যে সিভিল ওয়ার্কসের মাধ্যমে কর্পোরেশনের ফুডকোর্ট বানাতে হবে? হয়তো একটা দুটো প্রয়োজনীয়, অধিকাংশ অপ্রয়োজনীয়। মূল উদ্দেশ্যই থাকে টাকা মারার জন্য। এই ধরনের একদমই অপ্রয়োজনীয় পূর্ত কাজগুলোকে টোটালি বাদ দেওয়া উচিত। প্রকল্পের অজুহাতে স্বাভাবিক পরিষ্কার কার্যক্রম না করায় খালগুলোর বিভিন্ন স্থানে আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। মান্ডা খাল দখল উচ্ছেদ এবং সংস্কার প্রকল্প শেষ হওয়ার কথা 2026 সালে। এখন প্রকল্পটি পুনর্মূল্যায়ন চলছে। এতে করে নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর শেষ হচ্ছে না প্রকল্পটি। ফলে প্রকল্পের মেয়াদ যেমন বাড়বে, ঠিক তেমনি বাড়বে এলাকার মানুষের দুর্ভোগও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ময়লা আবর্জনার ছড়াছড়ি, অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা এখন প্রকট। বেহাল অবস্থা দেখে হতাশ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। তার উপর হোটেল মোটেলের অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের গলাকাটা দাম নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে, কিন্তু সেখানে গিয়ে দেখতে হয় এই হাল, ময়লা আবর্জনা, উচ্ছিষ্টের ছড়াছড়ি। ছুটির দিনে সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত লক্ষাধিক পর্যটকের ঢল নামে। অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা তখন আরও প্রকট হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, সাগর থেকে ভেসে আসা বর্জ্য সয়লাভ চারপাশ। একটা ডাস্টবিন কোনো এক জায়গায় করে দেয়, দেখা যায় সেখানে এগুলা সেফ থাকে, এক জায়গায় বললো পরিবেশটা ময়লা হয় না। বিভিন্ন রকম পেয়ারা মাখা বিক্রি করে ওই কাপগুলোর কারণে ডিস্কটা বেশি নোংরা হয়ে যায়। পর্যটন শহরে যে ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নজরদারি থাকার কথা, কক্সবাজারে তার ছিটে ফোটাও নেই। হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া, খাবারের গলাকাটা দাম, যান চলাচলে নৈরাজ্য, এসব নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পর্যটকরা। পর্যটক যারা আছে তারা ছবি তুলতে গিয়ে, বিভিন্ন কিছু কিনতে গিয়ে যে হয়রানির শিকার হয়, অতিরিক্ত দাম নেয়। অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট সব কিছুতেই ওভার সিন্ডিকেট হচ্ছে। তো অবশ্যই আপনারা এগুলো দেখার কোশিশ করবেন, এরকম সিন্ডিকেট না হোক। সৈকতে পরিচ্ছন্ন কর্মী 40 জন। পর্যটক বেশি হওয়ায় পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হচ্ছে দাবি প্রশাসনের। অন্যদিকে পর্যটকদের সচেতনতাও জরুরি বলছেন স্থানীয়রা। পর্যটকদের অ্যাওয়ারনেস যেন বৃদ্ধি করে এই ধরনের সমন্বিত পরিকল্পনা যদি নেওয়া হয়, তাহলে আমাদের এই কক্সবাজার পর্যটন হাবটা আন্তর্জাতিক মানে মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারবে। এখন তো আসলে ঈদ উপলক্ষে অনেক পর্যটক কক্সবাজার আসছে, সেই ক্ষেত্রে আসলে লিমিটেশন থাকে। চেষ্টা করে যাচ্ছি এবং এটা অতি সত্ত্বর সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা আরো জোরদার করে ফেলবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক জানিয়েছে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে
শুরু করা হয়েছে। সংস্থার পরিচালক মোহাম্মদ আবুল হাসনাতকে প্রধান করে 3 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত বছরের এপ্রিলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে 2 বছর মেয়াদে রাজুক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। অনেক নাটকীয়তার পর চলতি বছরের মার্চে তার নিয়োগ বাতিল করে সরকার। 2022 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড সভার তথ্য চেয়ে বর্তমান রাজুক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনও করেছে সংস্থাটি। মিস আর্থ বাংলাদেশে বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। এদিন রাত 10:30টার দিকে মেঘনা আলমকে আদালতে তোলা হয়। তাকে কারাগারে পাঠানোর আবেদন করে ডিবি পুলিশ। এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তা বন্ধ হয়ে যায়। সেখানে তিনি অভিযোগ করেন তার বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশ করে। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে নিজেও আন্দোলনে নেমেছিলেন সাতক্ষীরার আসিফ হাসান। রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন নর্দার্ন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সন্তানকে হারানোর প্রায় 9 মাস পেরোলেও এখনও পরিবারের শোক কাটছে না। নিহত আসিফের নামে তার গ্রামে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। 18 জুলাই 2024 রাজধানীর উত্তরায় স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান। হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় তার। আমার আসিফ চলে গেছে, আর কিছু করতে হবে না। ছেলের মৃত্যুর খবর মুহূর্তেই পৌঁছে যায় গ্রামের বাড়ি সাতক্ষীরার আশকারপুরে। আদরের সন্তানকে হারানোর বেদনায় মায়ের আহাজারিতে সেদিন ভারী হয়ে ওঠে গোটা এলাকা। এরপর একে একে পেরিয়েছে প্রায় 9 মাস। এখনো ছেলের স্মৃতিতে কান্নায় বুক ভাসান আসিফের মা। সন্তানহীন পরিবারে ছিল না ঈদের আমেজ। সব ঘটনা মনে পড়ে। এতদিন কতবার ফোন করতো, কতবার বাড়ি আসতো, এত আসলে দিন যাচ্ছে, এত পাচ্ছি না, পাচ্ছি বলেন দিন, এত পাওয়া যাচ্ছে না। আসিফের যমজ ভাই রাকিব জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা সবচেয়ে কাছের সঙ্গীকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। কোথাও ঘুরতে গেলে তারে মিস করি, খাইতে গেলে তারে মিস করি, নামাজ পড়তে গেলে একসাথে যাইতাম তারে মিস করি, বাইরে মিস করি। এখন আসিফের এই কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্রামবাসী বলছেন জুলাই বিপ্লবে আসিফের এই আত্মত্যাগ শোক থাকলেও গর্বিত করেছে আশকারপুরের গ্রামবাসীকে। শহীদ আসিফের স্মরণে দেভাটার পারুলিয়ায় একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জেলার অন্য হতাহতদের স্মরণে সড়কের নামকরণ এবং সর্বোচ্চ সহযোগিতার দাবি শিক্ষার্থীদের। আসিফের নামে এখানে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলছে, যেটা পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া মৌজায় তৈরি হবে, যেটা 3 একর 63 শতক জায়গার উপরে এই স্টেডিয়ামটা তৈরি হবে। দ্বিতীয় স্বাধীনতার মূল স্টেকধারী ছিল আহত শহীদ পরিবার। সরকারের ম্যান্ডেট রয়েছে, সরকার এটা নিয়ে কাজ করবে। আমরা আগাচ্ছি, দেশ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো কিছুটা পিছিয়ে পড়েছি, কিন্তু কাজ চলতেছে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। গণ অভ্যুত্থানে সাতক্ষীরার 5 জন প্রাণ হারান, আহত হন 104 জন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 2 পায়ে শিকল পরা এক যুবক হাজিরা দিতে এলে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে ভয়ভীতি ও মারধরের হুমকি মামলার আসামি। এই মামলা করেছেন আবার তারই আপন চাচাতো ভাইয়ের স্ত্রী। তবে স্বজনদের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মানসিক প্রতিবন্ধী এই যুবককে। 2 পা শিকলে বাঁধা, এসেছে মামলার হাজিরা দিতে।
বুধবার ভোলার জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা দেখে চমকে ওঠে উপস্থিত জনতা। স্বজনদের দাবি, মোহাম্মদ আরিফ মানসিক প্রতিবন্ধী। আরিফের বাবা মোহাম্মদ নাসিরের সাথে চাচা মোহাম্মদ মিলনের জমিজমা নিয়ে বিরোধ। দুই পরিবারের পাল্টাপাল্টি মামলায় হয়রানির শিকার হয়েছে আরিফ। আমার বাড়ির মধ্যে যা গাছরা আছে সব কাটিয়ে লাইছে, গাছের গোড়া আছে কাটিয়ে লাগানোর পরে আমি আবার থানায় অভিযোগ দিছি, আবার দারোগা আইছে আওয়ানোর পরে এই গাছরা কাটিয়ে আবার কি করছে, আবার কি করছে আমারে 7 ধারা মামলা করছে। আবার আমার এই প্রতিবন্ধী ছেলে সহ আমাকে ব্যাকের নামে আবার 7 ধারা মামলা করছে। জন্মের পরে থেকে আমার ছেলে আরিফ প্রতিবন্ধী ওরে একটা ঘর উঠায়া ওরে বাথরুম সহ ওই ঘরের ভিতরে শিকল দিয়া ফাটালা দিয়ে আটকে রাই। বাবা মা ভাই মিলে 5 জনের নামে আসামি করছে। আমার বাপে একজন গরিব কৃষক, জমি কিনা ভাইয়ের সাথে বাড়ি করছে। এই বাড়ি জমি কিনা নিয়ে কাল দাঁড়াইছে। নাসিরের পুত্র আরিফ সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে যে কোনো মুহূর্তে দৌড়ে পালিয়ে যেতে পারে। এই কারণে সে শিকল পরিয়ে তার পুত্রকে আজকে কোর্টে হাজির করেছে। এই ছেলের পক্ষে কাউকে এভাবে আঘাত করা কিংবা মামলায় জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মামলার বাদী মার্জিয়া বেগম সম্পর্কে আরিফের ভাবি। তার দাবি আরিফ প্রতিবন্ধী নয়। আমার যে গেছে যে মারধর করতেছে, এই যে এমনি লাঠি ছোটা লয়ে যে গেছে যে চোরাই আরিফের নাম, তারপরে নাচি শরীফ সবাই মিলিয়ে গেছে এই ঘরে পোলা যে চুরি করায় তো কের মতো এই বাইন্দা কি প্রতিবন্ধী। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে মামলা করেন বাদী। পুলিশ বলছে আসামি প্রতিবন্ধী কিনা সেটা জানা নেই তাদের। আদালত মামলার তদন্তের আদেশ দিলে কঠোরভাবে তদারকি করা হবে। মামলাটি এখনো আদালতে আছে। থানা পুলিশ এর তদন্তভার পেলে আমরা প্রয়োজনীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করব এবং নির্দোষ প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে তাকে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে আমরা প্রার্থনা করব। এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। বঙ্গোপসাগরে 5টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 50 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর থেকে তীরে ফেরে আহত জেলেরা। ভুক্তভোগীরা জানিয়েছে বুধবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্ব সাগরের বড় বাইজদায় এই ঘটনা ঘটে। এ সময় সাগরে জাল পেতে মাছ ধরার জন্য অপেক্ষা করছিল জেলেরা। হঠাৎ সশস্ত্র হামলা চালায় জলদস্যুরা। বাধা দিলে ট্রলারে উঠে জেলেদের মারধর করে মাছ সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় গুলি করতে করতে পালিয়ে যায় ডাকাত দল। এতে 5 জন গুলিবিদ্ধ হয়। তাদের দাবি মাছ ও রসদ সহ প্রায় 2 কোটি টাকার মালামাল লুট হয়েছে। আমরা যখন নেটওয়ার্ক পাইছি, কোম্পানিদের ফোন দিচ্ছি, আমাকে ফ্যামিলিদের ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর এরা জানতে পারছে। জানার পর এই যে বড়ইয়ের মাথায় যেটা বলে আমরা ছয়নের খালের ওই জায়গায় দিয়ে কুচঘাট আমাকে লগ লইছে। আমাদের সমিতির মাধ্যম থেকে যতটা এদের জেলেদের ডাকাতি হয়েছে, যে কটা বড় হয়েছে, আমরা সচ্চার আছি যে ডাকাত যেন আর সামনে না থাকে। প্রশাসনের আমরা দ্বারস্থ হচ্ছি। এবছর থেকে সাগরে মাছ শিকারের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলেদের দীর্ঘদিনের দাবির পর ভারতের সাথে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার সময়সীমা ঠিক করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে 65 দিনের পরিবর্তে 58 দিন করা হয়েছে। এর ফলে ভারতীয় জেলেদের 2 দিন আগেই অবরোধ শেষ হবে বাংলাদেশের উপকূলে। সামুদ্রিক মাছের প্রজনন সময় অনুযায়ী নতুন নিষেধাজ্ঞার সময় যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক 475 প্রজাতির মাছের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিতে এতদিন বাংলাদেশি জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত। অন্যদিকে ভারতীয় জেলেদের জন্য দেশটি এই নিষেধাজ্ঞা 15 এপ্রিল থেকে 13 জুন পর্যন্ত বলবৎ রাখে। ফলে যখন বাংলাদেশি জেলেরা অবরোধে অলস সময় কাটাতো, তখন বাংলাদেশের জলসীমা দাপিয়ে বেড়াতো ভারতীয় জেলেরা। ভারতীয় জেলেদের সাথে সমন্বয় করে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি করে আসছিল বাংলাদেশের মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর পূরণ হয়েছে সেই দাবি। নিষেধাজ্ঞার সময় নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। চলতি বছর থেকে বাংলাদেশে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা ধার্য করা হয়েছে। এতে একই সাথে যেমন এক বেশি সুবিধা পাবে না ভারতীয় জেলেরা, তেমনি প্রতিবেশী জেলেদের থেকে 2 দিন কম অবরোধ থাকবে বাংলাদেশে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি উপকূলের জেলে ও মাছ ব্যবসায়ীরা। একই সাথে অবরোধ দেওয়ানে
ভারতের জেলেরা আসতে পারবে না, বিদায় আমরা মাছ পরীক্ষণে ভালো ধরতে পারবো। মায়ানমার আর ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়া ৭১ অভিযানটা দিয়েছে, আমরা এতে খুবই খুশি। রাগ করে, কষ্ট করে, দুঃখ করে, চুরি করে দল ধরছি না, কিন্তু এখন আর আমরা ধরবো না। সেটা আমাদের দাবি পূরণ হয়েছে, সরকার আমাদের দাবি পূরণ করছে, আমরাও সরকারের দাবি পূরণ করবো যে মাছ আমরা এই ৬৫ দিন অবরোধে ধরতে আর যাবো না। ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন মাছের প্রজনন কাল হিসেবেও নতুন নিষেধাজ্ঞার এই সময়সীমা যৌক্তিক বলছেন গবেষকরা। এটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ একসময় যে অবরোধ দেওয়া হতো, এতে করে ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলেদের প্রায় ৩৯ দিন আমাদের জেলেরা মাছ ধরতে যেতে পারতেন না। এই সময় অনেক সামুদ্রিক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মাছের প্রজনন হয়ে থাকে এবং একই সঙ্গে এই সময় নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ভারতের যে নিষেধাজ্ঞার সময়সীমা আছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। কেবল পটুয়াখালীতেই নিবন্ধিত জেলের সংখ্যা ৬৯,০০০-এর বেশি। এছাড়া উপকূলের অন্য জেলাগুলোর জেলেরাও নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খরতাপের পর গাইবান্ধায় দেখা মিলেছে বৃষ্টির। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। গত রাত ৯:৩০টার দিকে এক দফা বৃষ্টি নামলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে রাত ১১টার দিকে জেলা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ি সহ বিভিন্ন উপজেলায় হালকা বৃষ্টি শুরু হয়। বয়ে যায় ঝড়ো বাতাস। থেমে থেমে প্রায় রাত ৩টা পর্যন্ত বৃষ্টি হয়। বেশ কিছুদিন তাপদাহের পর বৃষ্টিতে আবহাওয়া শীতল হওয়ায় জনজীবনে স্বস্তি নেমে আসে। তবে এ সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতেও পড়তে হয় বাসিন্দাদের। টিকটকে শিশু সন্তানকে ব্যবহার করে টাকা আয়ের মামলায় শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন, বুধবার রাতে আশুলিয়া থানায় শিশু আইন ২০১৩ অনুসারে শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত শারমিন শিলা, তার একটি ছেলে ও মেয়ে রয়েছে। গত ৩ মার্চ তার ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি তার ২ বছরের সন্তানের মুখে চাপ দিয়ে জোরপূর্বক খাবার দিচ্ছেন। আঘাত, উৎপীড়ন ও মাতৃসুলভ আচরণ বর্জন করে নিষ্ঠুর আচরণ করায় তার ২ সন্তান শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এসব অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় আসামিকে। সিলেটে উল্লাস করে এক মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার আলমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ড্রেনের মধ্যে একটি মেছো বাঘকে দেখতে পায়। এরপর লোহার রড ও লাঠি নিয়ে ড্রেনের ভিতরেই বাঘটিকে মারতে শুরু করে তারা। এক পর্যায়ে প্রাণীটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে আনা হয়। তখনও বেঁচে ছিল মেছো বাঘটি, কিন্তু মন ভরেনি উল্লাসকারীদের। এরপর মেছো বাঘটিকে টেনে পাশের একটি খালি জায়গায় নিয়ে লাঠি পেটা করে মেলে ফেলা হয়। স্থানীয় একজন মেছো বাঘটিকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে নিউ ইয়র্কের হ্যাডসন নদীতে আছড়ে পড়ল একটি পর্যটকবাহী হেলিকপ্টার। প্রাণ গেল পাইলট সহ ৬ আরোহীর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লোয়ার ম্যানহাটনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ শিশুও ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য এবং স্পেনের নাগরিক। স্থানীয় সময় বিকেল ৩:১৫টার দিকে নিউ ইয়র্ক সিটির এবং নিউ জার্সির মধ্যে অবস্থিত হ্যাডসন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল বেল 206 লং রেঞ্জার মডেলের হেলিকপ্টারটি। এ সময় হঠাৎ করেই মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলিকপ্টারটি। এক পর্যায়ে নদীতে আছড়ে পড়ে সেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ডুবুরি সহ উদ্ধারকারী দলের সদস্যরা। বের করে আনা হয় একের পর এক মরদেহ। গুরুতর আহত ২জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এখনো জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10 দেশ। একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও। এ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে 147টি দেশ।
1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান। স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইটা তখন থেকেই শুরু। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিইয়ে রাখার চক্রান্তে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 4 দশক পর 1988 সালের 15 নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর চেয়ারম্যান ইয়াসির আরাফাত। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। এই ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় 80টি দেশ। এর মধ্যে আরব দেশগুলোর পাশাপাশি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনেক দেশই ছিল। সে সময় যেসব ইউরোপীয় দেশ স্বীকৃতি দিয়েছিল তারা ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। 90 দশকের শুরু থেকে 2010 সালের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে আরও 32টি দেশ। এই তালিকায় আছে চীন, রাশিয়া, তুরস্ক সহ বেশ কিছু অর্থনৈতিক পরাশক্তি। 2011 সালে ইরিত্রিয়া ও ক্যামেরুন ছাড়া নির্যাতিত দেশটির স্বাধীনতার স্বীকৃতি দেয় বাকি সব আফ্রিকার দেশ। 2012 সালে বিপুল ভোটে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় ফিলিস্তিন। সাধারণ পরিষদে 138টি দেশ অবস্থান নেয় নিপীড়িত জাতির পক্ষে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের 75%। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই স্পেন সহ 10টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা করেছে। সবশেষ চলতি বছর মার্চে স্বীকৃতি দিয়েছে মেক্সিকো। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দিবে তার দেশ। গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভ আর একের পর এক দেশের ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের ঘোষণায় অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে আরও। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। 125 নয়, চীনের উপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ এখন 145%। বৃহস্পতিবার দেশটি থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যের উপরই কার্যকর হয়েছে এই শুল্ক। এর আগে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের উপর 125% শুল্ক আরোপের কথা জানালেও পরবর্তীতে বর্ধিত শুল্কের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর উপর কার্যকর ছিল অতিরিক্ত 20% মার্কিন শুল্ক। সেটি যোগ করেই চীনের প্রায় সব পণ্যের উপর ধার্য করা হয় 145% শুল্ক। এদিকে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের উপর 84% শুল্ক কার্যকর করে রেখেছে চীন। সরকারি হিসেব অনুযায়ী দুদেশের মধ্যে গেল অর্থ বছরে আনুমানিক $582.4 বিলিয়ন বাণিজ্য হয়েছে। এবার মেক আমেরিকা শাওয়ার্স গ্রেট অ্যাগেইন স্লোগান নিয়ে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্প। অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের পানি সংরক্ষণ নীতির বিরুদ্ধে। কল থেকে টিপ টিপ করে পানি পড়া বন্ধ করা এখন মার্কিন প্রেসিডেন্টের নতুন মিশন। 90-এর দশকের শুরুর দিকে নীতিটি পরিবর্তনে বুধবার এক নির্বাহী আদেশ জারি করেন তিনি। লক্ষ্য মার্কিনীদের শান্তির গোসল নিশ্চিত করা। নিজের মতো করে বাঁচার জন্যই তো মানুষ স্বাধীনতা চায়, কিন্তু কখনো কি শুনেছেন গোসল করার স্বাধীনতার কথা? এবার সেই অধিকার ফেরানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় কল থেকে পানি পড়ে খুব ধীরে, যে কারণে শান্তিতে গোসলটাও করা যায় না। এ নিয়ে অনেকদিন ধরে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প, আর এমন পরিস্থিতির জন্য তিনি দায়ী করেন দীর্ঘদিনের পানি সংরক্ষণ নীতিকে, যা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তার। আমার সুন্দর চুলের যত্ন নেওয়ার জন্য খুব ভালোভাবে গোসল করতে পছন্দ করি, কিন্তু চুল ভেজানোর জন্য শাওয়ারের নিচে 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, যা খুবই হাস্যকর। এই সমস্যা সমাধানে বুধবার এক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। এর মাধ্যমে দেশটিতে ওয়াটার প্রেসার সংক্রান্ত যেসব বিধিনিষেধ ছিল তা তুলে নিয়েছেন তিনি। এবার ট্রাম্পের আহ্বান মেক আমেরিকা শাওয়ার গ্রেট অ্যাগেন। সেই সঙ্গে মার্কিনীদের চুলের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রেজমানা সাইমা, যমুনা নিউজ।
শতাব্দীর পর শতাব্দী ধরে কম্বোডিয়ার ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। আধুনিক কৃষি যন্ত্রের কারণে হারাতে বসেছিল এই ঐতিহ্য, কিন্তু প্রায় এক দশক ধরে চেষ্টা চলছে তা ফিরিয়ে আনার। তাই খমের নববর্ষকে সামনে রেখে সম্প্রতি দেশটিতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতার। উৎসবটি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে আসেন শত শত দর্শক। কাঁচা রাস্তায় ধুলোর ঝড় তুলে ছুটেছে গরুর গাড়ি। প্রতিযোগিতা একে অপরকে পেছনে ফেলার। পেছনে বসে আছে গরুর মালিক, আর এই মনোমুগ্ধকর আয়োজন উপভোগে ভিড় জমিয়েছে শত শত মানুষ। এমন দৃশ্যই দেখা গেল কম্বোডিয়ার ক্যাম্পংস্পেউ প্রদেশে। মধ্য এপ্রিলে কম্বোডিয়ায় উদযাপিত হয় নববর্ষ, যা পরিচিত খমের নববর্ষ নামে। ফসল কাটার মৌসুম উপলক্ষে প্রতি বছরই দেশটিতে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। এবছর খমের নববর্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে 14 এপ্রিল। এই উপলক্ষেই হয় এ বিশেষ আয়োজন। এবছরের প্রতিযোগিতায় অংশ নেন ৭৫ জন কৃষক। এমন আয়োজনে যুক্ত হতে পেরে খুবই খুশি তারা। দর্শকরাও খুব উৎসাহ নিয়ে উপভোগ করেন এ গরুর গাড়ির দৌড়। আমি এ দৌড়ে প্রতি বছর অংশ নিই। এর মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারি, আর খমের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অন্যতম সুযোগ এটি। আমি এর আগে কখনো এমন প্রতিযোগিতা দেখিনি, এবার তাই এই সুযোগ মিস করতে চাইনি। কম্বোডিয়ার ঐতিহ্যের সাথে মিশে আছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। আধুনিক ট্র্যাক্টর ও কৃষিযন্ত্রের কারণে গ্রামাঞ্চলে গরুর ব্যবহার কমে যাওয়ায় শতাব্দী প্রাচীন এই সংস্কৃতিটি ছিল বিলুপ্তির পথে। তবে সরকারি কর্মকর্তা ও কৃষকদের যৌথ প্রচেষ্টায় এটি পুনরায় চালু করা হয়। ঐতিহ্য পুনরুজ্জীবনের পর এটি ছিল ১১তম আসর। এই গরুর গাড়ি দৌড়ের মূল উদ্দেশ্য হলো আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রচার করা, যাতে ভবিষ্যতে এটি হারিয়ে না যায়। এই আয়োজনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম এবং বিদেশি পর্যটকদের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে চাই। বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি নতুন গরুর গাড়ি, ১২ লক্ষ কম্বোডিয়ান রিয়েল এবং একটি ট্রফি। রেজবানা সাইমা, যমুনা নিউজ।